সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনা ভীতি ও চিকিৎসা। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার বাম পাশে আছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, এবং আমার ডান পাশে আছেন গ্রুপ 9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে যেতে চাই। আমরা করোনা ভীতি নিয়ে, যেমন সারা বিশ্বে করোনা যে মহামারী শুরু হলো তখন থেকেই মানুষের মধ্যে একটা আতঙ্ক, শঙ্কা, যাই বলি না কেন, ভীতি নিয়ে চলছিল করোনার চিকিৎসা। সেই অবস্থার খুব একটা পরিবর্তন আমাদের দেশে হয়নি, কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে এবং চিকিৎসা ব্যবস্থায় যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেখান থেকে উত্তরণের যে উপায়গুলো বের করা হয়েছিল তাতেও কিন্তু এই ভীতি কাটে নাই। আমরা যদি এক কথায় বলি যে মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধাগুলো ছিল সেগুলো দূর হয়নি। সেটি কেন হয়নি এতদিন? ধন্যবাদ। আসলে করোনা ভীতি এটা শুধু বাংলাদেশ নেই, বিশ্বব্যাপী। এই ভীতি থেকে আমরা এখনো পর্যন্ত মুক্ত হতে পারিনি। এটি বিশ্বও পারেনি, আমরাও পাচ্ছি না। কারণ করোনা ভীতি এই কারণেই, আমরা নিশ্চয়ই আপনারা অনেক টকশোতে আলাপ করেছেন, বিশ্বে অনেকবার মহামারী হয়েছে। আমাদের খ্রিস্টপূর্বও কিন্তু মহামারী হয়েছে, কিন্তু ওই মহামারী আর এই মহামারীর মধ্যে তফাৎটা হলো এখানে 213টি দেশ এবং অঞ্চল অতি অল্প সময়ের মধ্যে মহামারী আকারে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। এখন সবচেয়ে বড় বিষয়, এটা লক্ষণীয় বিষয়, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আর রাশিয়া, জাপান, চীন, ক্ষমতাধর সকল দেশেই কিন্তু এই যে কোভিড-19কে মোকাবেলা করায় সকলে কিন্তু কুপোকাত, কিন্তু কেউ কিন্তু বলতে পারবেন না সঠিকভাবে সেই করোনা তার দেশের জনগণকে করোনা ভীতি থেকে মুক্তি দিয়েছে। তেমনি আমাদের দেশও কিন্তু সেই তালিকায় আমরাও আছি। তো এই জায়গায় করোনা ভীতি আবার সবচেয়ে ব্যাপার, আমরা বলি আমরা বাঙালি, আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা অকুতোভয়, আমরা যুদ্ধে জয় হয়েছি, কিন্তু কেন জানি আমাদের বাঙালি এই করোনা ভীতি মানে না। আমরা করোনায় আমরা ভীত নই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা যেমন ডাক্তার নার্সরা বলি ফ্রন্ট ফাইট যোদ্ধার, পুলিশ বা যারা জড়িত আছে, আমরা সেটিকে ভীতি না পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেছি, এটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সাধারণ জনগণ যদি ভীতি না পায়, এটিকে আমরা সাধুবাদ জানাতে পারি না। যার কারণে আপনি বিভিন্ন যেগুলো ঈদের আগে দেখেছেন, এখন ঈদের পরে আপনারা যেসব চিত্র দেখাচ্ছেন বা আমরা জনগণের যে ভিড় বিভিন্ন ঘাটগুলোকে দেখছি, তো এটি নিশ্চয়ই করোনা ভীতি আমরা বলতে পারি না। আর চিকিৎসার কথা যেটি বলছেন, আসলে এটা একটা চলমান একটি প্রক্রিয়া। কারণ হলো দেখেন, চিকিৎসা এখন আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা গতকাল তো অত্যন্ত উদ্বেগজনক ছিল, আজকে অনেকটা কমেছে। তো এটি যখন বাড়ছে, আমাদের যে সক্ষমতা বৃদ্ধিও আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। কতটুকু আমরা মিট আপ করতে পারছি, কতটুকু আমরা এটা পৌঁছতে পারছি, এই যে গ্যাপ, আমাদের সংখ্যা বৃদ্ধি এবং আমাদের যে আয়োজনের বৃদ্ধি, এইটির মাঝামাঝি গ্যাপ কি বাড়ছে না কমছে, এই দৌড়ে আমরা কতটুকু পাল্লা দিয়ে চলতে পারছি, এটি হলো আমাদের এখনকার প্রশ্ন। কিন্তু সেই অবস্থা থেকে যে উত্তরণে আপনি যে বললেন যে আমাদের সক্ষমতা বাড়ানো হয়েছে বা আমরা কিন্তু সেটি আসলে তুলনামূলকভাবে কতটা, যে পরিমাণ যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে সবাই আতঙ্কগ্রস্ত হচ্ছে বা চিকিৎসার জন্য যেভাবে লোকজন হাসপাতালগুলোতে ছুটছে, বিশেষ করে আমি যদি বলি টেস্টের কথা বা পরীক্ষার কথাও বলি, এখনও কিন্তু দীর্ঘ লাইন এবং সবাইকে কিন্তু যারাই টেস্ট করতে যাচ্ছে সবাইকে কিন্তু টেস্ট করানো যাচ্ছে না। এই প্রসঙ্গে আমাদের নিশ্চয়ই আসতে হবে। আমাদের জীবন জীবিকার প্রশ্ন, গার্মেন্টসের প্রশ্ন, সকলকে কাজে যোগ দেওয়ার প্রশ্ন, কমিউনিটিতে সংক্রমণের প্রশ্ন। যখন একবার কমিউনিটিতে সংক্রমণ হয়ে যায়, সেটি কখন রোধ হবে কেউ বলা যায় না। এটা এখন হলো আমাদের সৃষ্টিকর্তার উপর আমাদের তাকিয়ে থাকতে হয়। তো সেই তুলনায় আমাদের যে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, আমাদের মনে হচ্ছে আমাদের যে সক্ষমতার যে পরিধি, এটি তফাৎটা দিন দিন আরও বাড়ছে। ততএব এখন আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের প্রচেষ্টা থাকতে হবে এই তফাৎটা যত তাড়াতাড়ি আমাদের কমানো যায়। যারা আমরা নীতি নির্ধারক আছেন বা আছে বা যারা এটির সাথে জড়িত, যত তাড়াতাড়ি এই সক্ষমতা কমানো যাবে তত তাড়াতাড়ি আমাদের এই
আমাদের চিকিৎসা পাওয়ার সুযোগটা অনেকটা বৃদ্ধি পাবে। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার স্বাগত হোসেন শাহিন তো যেটি উত্তম কুমার বড়ুয়া বললেন সক্ষমতার কথা, বা আমরা যেটাই বলি যে করোনার চিকিৎসার ক্ষেত্রে আমাদের নেওয়া যেসব পদক্ষেপ সেগুলো কি আমরা সন্তোষজনক বলতে পারি, বা করোনা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একজন এই নাগরিক হিসেবে যার যে অধিকার সেটি কি পুরোপুরি সংরক্ষিত আছে, যে আমি হাসপাতালে গেলেই চিকিৎসা পাবো, এই ব্যবস্থা তো আমরা তৈরি করতে পারিনি। জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক দাদাকে ধন্যবাদ জানাই, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনার যে শিরোনাম যে করোনা ভীতি আর আমাদের চিকিৎসা ব্যবস্থা, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, করোনা ভীতি থাকা দরকার, ভীতির থেকে বেশি থাকা দরকার সচেতনতা। আমাদের মধ্যে ভীতি আছে, এটা সত্য, কিন্তু সেই ভীতির সঙ্গে যে সচেতনতা দরকার, সচেতনতাটা নাই। ফলে আমরা আমাদের সরকার পরিচালনায় যারা যুক্ত, তাদের যেরকম শিথিলতা, তাদের যেরকম সিদ্ধান্তহীনতা, তাদের যেরকম অসংখ্য ভুল এবং সময়োপযোগী নয় এমন সিদ্ধান্ত, একই সঙ্গে জনগণ বা দেশবাসীর তরফ থেকেও যে সচেতনতা নিজেদের তরফ থেকে যে ডেভেলপ করা, এইরকম ভিড়ের মধ্যে নেমে না পড়া, সব কিছু সেইখানে অনেক ঘাটতি আছে। ফলে উভয় তরফ থেকেই সমস্যা রয়ে গেছে। আর ভীতির বিষয়টা, আমাদের এখানে ভীতিটা আবার এমন পর্যায়ে, সেটা আবার অবৈজ্ঞানিক ভীতি অনেক। সেটা কি, একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেলেন, তার স্বজন, মা মারা গেছে, সন্তান মায়ের সৎকার করতে বা কাছে যেতে সাহস পাচ্ছে না বা যাচ্ছে না। ভাই মারা গেছে, ভাইয়ের জন্য ভাই যাচ্ছে না। পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। এগুলি অবৈজ্ঞানিক এবং যুক্তিহীন ভীতি, সেগুলি কিন্তু আছে। কিন্তু যেই ভীতিটা দরকার ছিল, যে সচেতন হওয়া, যে আমি এইখানে গেলে, এইভাবে চললে, এই নিয়ম না মানলে আমার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে, সুতরাং এইখান থেকে আমাকে নিবৃত্ত রাখতে হবে, সেইখানে আবার ভীতিটা আমরা বা ওই সচেতনতা লক্ষ্য করছি না। এরপর দেখেন, এই করোনার পরিস্থিতি যেটা টকশোতে আমরা মোটা দাগে দেখি দুই ভাগেই বিভক্ত হয়ে পড়ে আলোচনাটা, এইরকম যে এক পক্ষ নানানভাবে বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশে যা হচ্ছে খুব খারাপ কিছু না, অনেক ভালো করছে অথরিটি। সেটাকে জাস্টিফাই করতে গিয়ে সারা পৃথিবীর কারা কারা হিমশিম খাচ্ছে, কারা কারা নাস্তানাবুদ হচ্ছে, কোথায় কোথায় হাজার হাজার মৃত্যু হচ্ছে, সেই উদাহরণটাকে সামনে আনি। আবার কিন্তু পাশাপাশি আমরা যেহেতু ভালোটা চাই, নেগেটিভ তো চাই না, আমরা চাই পজিটিভ। সেই পজিটিভ স্টেপের দিকে যেতে হলে যে সফলতা যারা দেখিয়েছে তাদের উদাহরণটা সামনে আনা দরকার এবং বোঝা দরকার যে তারা কি করে সফল হলো। ভিয়েতনাম কি করে সফল হয়েছে, হংকং, তাইওয়ান, এমনকি সিঙ্গাপুরেও মানে কি করে সফলতা দেখাতে পারলো। আমার পাশের দেশের একটা রাজ্য, দেশের অনেক অবস্থা ভারতের খারাপ হলো, কেরালা একটা মডেল হয়ে দাঁড়িয়েছে, ইন্টারন্যাশনালি বলা হচ্ছে কেরালা মডেল। কেরালা রাজ্যের সরকার কি ব্যবস্থা নিল, কি করে তারা এই দেশের মধ্যে একটা রাজ্য এভাবে সফলতা দেখাতে পারলো। আমার শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, যদিও তাদের জনসংখ্যার ঘনত্ব আমাদের থেকে কম, কিন্তু তাদের অবস্থা আমাদের থেকে অনেক ভালো। নেপালের অবস্থা ভালো, সেটা কি করে তারা ভালো রাখতে পারলো, সেগুলি বিশ্লেষণে আনা দরকার। এবং আমাদের কিছু পদক্ষেপ সেটিও ভাবা দরকার, যে চিকিৎসা ব্যবস্থা প্রথমত হলো আপনার প্রতিরোধের জন্য মানুষকে সচেতন করা, সেইখানে মানুষকে কোথাও কোথাও বাধ্য করার বিষয়, যেমন এই ঈদের সময় এইভাবে ব্যক্তিগত গাড়িতে যেতে পারবেন বলে ঢালাওভাবে ছেড়ে দেওয়া, এবং এই যে ভিড়টা তৈরি হলো এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে সারা দেশে ছড়িয়ে গেল, নিঃসন্দেহে এখানে কোনো দলমত নির্বিশেষে সবাই বলবেন এটি একটি ভুল সিদ্ধান্ত হয়েছে, এটি একটি অবৈজ্ঞানিক এবং একটি স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত নয়। এটি সরকারের পক্ষ বিপক্ষ বলতে না, প্রত্যেকটা সেন্সিবল মানুষ বলবেন এরকম ভুল সিদ্ধান্ত আছে। আবার সেই দিক চিকিৎসার বিষয়ে দেখেন, একজন মানুষ আক্রান্ত হলে এতদিনে 3 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, আমরা এখনও নির্ধারণ করতে পারিনি যে একজন মানুষ করোনার লক্ষণ হলে তিনি এই হসপিটালে এই জায়গায় যাবেন, আর পরীক্ষা হলে এই হসপিটালে যাবেন। সেই হসপিটালে যাওয়ার পরে যদি সেই হসপিটালে তাকে ভর্তির মতো যথাযথ ব্যবস্থা না থাকে, তাহলে বাংলাদেশের সরকারি বেসরকারি যেখানে কোভিড রোগীদের চিকিৎসা হয় এবং যেখানে কোভিডের উপসর্গ আছে এরকম রোগীদের চিকিৎসা হবে,
তাদের কোথায় বেড খালি আছে, কোথায় কতটা আইসিইউ খালি আছে, তার একটা সমন্বিত একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনা এবং একটা হটলাইন থাকা, যেখান থেকে এক হসপিটাল থেকে জেনে নিতে পারবেন যে আমাদের এইখানে তো আইসিইউ নেই বা আমাদের এখানে বেড নাই, আপনি ওই হসপিটালে 3টা বেড আছে বা 2টা বেড আছে না, আমরা বলে দিচ্ছি ওইখানে যান। এই ব্যবস্থাটাও কিন্তু গড়ে তোলা যায়নি। ফলে এই যে মানুষ হসপিটালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, ঘুরছে, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যেতে পথে মৃত্যুবরণ করছে দুর্ভাগ্যজনকভাবে, সাধারণ মানুষের রাগ ক্ষোভটা এসে পড়ছে সরাসরি চিকিৎসকদের উপরে। কিন্তু আমি বলছি, দাদাও একজন চিকিৎসক, তিনি বড় একটা হসপিটাল পরিচালনা করেন, জানেন যে এখানে ব্যক্তিগতভাবে চিকিৎসকদের দায় একেবারে নাই বললেই চলে। তারা যথেষ্ট আন্তরিক, তারা চেষ্টা করছেন। কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত থাকে যে এই রোগীটা আসলে আপনি এইভাবে ভর্তি করাবেন, এই প্রোটোকল বা আমার এতটা বেড আছে বা এই পদ্ধতি, এর বাইরে তো ওইখানের একজন এমপ্লয়ি চিকিৎসক যেতে পারবেন না। ফলে এই যে সমস্ত অব্যবস্থাপনা বা যার শিকার হচ্ছে আমার অসংখ্য মানুষ, তারা কিন্তু ওই ব্যবস্থাপনার দোষের কারণে। তাহলে ব্যবস্থাপনার দায় দায়িত্ব কার? এই বিভিন্ন প্রতিষ্ঠান, হসপিটাল পরিচালনার দায়িত্বে যারা জড়িত, তাদের উপরে অধিদপ্তর, তাদের উপরে মন্ত্রণালয়, তারপর সমন্বয় করার যে সেল আছে, সব কিছু মিলিয়ে 3 মাস 3.5 মাসে আমরা এই দেশে এত ঘনবসতিপূর্ণ একটা দেশ একটা ব্যবস্থাপনা দাঁড় করাতে পারলাম না। আমার এখানে চিকিৎসার যেমন অব্যবস্থাপনা, টেস্টের স্বল্পতা, এবং একজন মানুষ করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন আর নির্ণীত হচ্ছে কয়জন। দেখেন ইত্তেফাকের এই 3-4 দিন আগের রিপোর্ট আছে যে ঈদের ছুটির 4 দিনে শুধু ঢাকা মেডিকেলের যে কোভিড সেন্টার, সেইখানে 49 জন মানুষ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার মধ্যে মাত্র 4-5 জন হচ্ছে কোভিড পজিটিভ হিসেবে সার্টিফাই করা হয়েছে, আর বাকিদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন, অথচ তাদের সৎকার করা হয় কিন্তু কোভিড রোগীদের মতো। তাহলে সরকারি যে তথ্য অধিদপ্তর থেকে প্রতিদিন আমরা পাচ্ছি মৃত্যুর যে হার, অ্যাকচুয়াল সংখ্যাটা যে কত বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ যে ডিপার্টমেন্ট, ওরা এই শুধু পত্রিকায় প্রকাশিত করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর যে পরিসংখ্যান দেয়, সেটিও কিন্তু ভয়াবহ। আপনার শুরু থেকে এই গত 16 মে পর্যন্ত 1010 জন মানুষ শুধু উপসর্গ নিয়ে মারা গেছে, পরীক্ষাই হচ্ছে না। এই হলো পরিস্থিতি। চিকিৎসকরা আক্রান্ত, নার্স আক্রান্ত, হেলথ স্টাফ আক্রান্ত, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা ব্যাপকভাবে আক্রান্ত, আমাদের সংবাদ কর্মী যারা আছে তারা আক্রান্ত, ফ্রন্টলাইন ফাইটার যারা, তারাও ব্যাপকভাবে আক্রান্ত। ফলে আমাদের যে সমন্বিত একটা ব্যবস্থাপনা দরকার, সেইখানে এত বেশি ঘাটতি নিয়ে এইরকম একটা দুর্বল অর্থনীতির দেশ, এরকম একটা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশ, এইরকম একটা অসচেতন জনগোষ্ঠীর দেশ, ঘনবসতিপূর্ণ দেশ আগানো যায় না। ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ব্যবস্থাপনার ঘাটতির যে কথা বললেন, সেটা আসলে কেন? সেটি কি আসলে নেতৃত্বের ব্যবস্থাপনার ঘাটতি? তো আমি বলেছি কয়েকটা কারণে। এক হচ্ছে গিয়া মোটা দাগে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের দুর্নীতি। এই সেক্টরের দুর্নীতির কথা আন্তর্জাতিক এবং দেশীয় বহু সংস্থা বলেছে নানানভাবে। এখানে সে পর্দা কেনা, আইসিইউ কেনা থেকে শুরু করে হসপিটালের ইনস্ট্রুমেন্ট কেনা থেকে শুরু করে কত রকমের দুর্নীতির খবর যে সীমিত আকারে সংবাদ মাধ্যমে আসে, তা তো আমরা দেখতে পাই। সেটা একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে হসপিটালের যে ব্যবস্থাপনাটা আগে থেকে তৈরি করা, হঠাৎ করে দিয়ে কোভিড আসছে আর আমরা উন্নত হয়ে গেলাম, সেটা তো হবে না। এটা দীর্ঘদিনের একটা ফসল। যেই সব দেশ ভালো করছে, তারা আগে থেকেই তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিয়েছে, তাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি, তাদের স্বাস্থ্য শিক্ষা অনেক উন্নত, তাদের ব্যবস্থাপনা উন্নত, তাদের ওখানে দুর্নীতি বাংলাদেশ থেকে কম। ফলে এই যে সামগ্রিক একটা অব্যবস্থাপনা, দুর্নীতি, অযোগ্য লোকদের যে চেয়ারে বসানো, নানান কারণে দলীয়করণ, এইসব কারণে দীর্ঘদিনের ফল হচ্ছে আজকের এই অবস্থা, যেটি কোভিড আসাতে আমাদের এতদিনের যে উন্নয়নের গল্প, আমাদের এতদিনের যে বাগাড়ম্বর, সেটাকে একদম উলঙ্গ করে দিয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের অবস্থা কতটা নাজুক। জি ডাক্তার সায়ন্ত, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি ডাক্তার সায়ন্ত বললেন যে আমাদের যে ব্যবস্থাপনা চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে হাসপাতাল পরিচালনা সহ মানুষের চিকিৎসা পাওয়ার যে সুযোগ তৈরি করার যে ব্যবস্থাপনা, সেটিতেও অনেক দুর্বলতা আছে, ঘাটতি আছে। কিন্তু তারপরেও সেখান থেকে আমরা অনেক দিনই হলো যে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটার আসলে ফল কতটা?
আমি প্রথমে ডক্টর সাখাওয়াত হোসেন শান্তর একটু কথা বলি। উনি বলছেন হলো টকশোতে আমাদের দুইটা গ্রুপ, একটা গ্রুপ আমরা চেষ্টা করি বোঝানোর বিশ্বের অনেকগুলো দেশ তারা পাচ্ছে না, আমরাও এরকম পাচ্ছি না। আর একটা গ্রুপ বলছে আমরা পজিটিভগুলো তুলে না ধরলে আমরা কীভাবে চেষ্টা করব। এটার সাথে আরেকটা গ্রুপকে যোগ দেব, আমরা এটির সাথে কীভাবে আমরা এই অব্যবস্থাপনাকে বা ব্যবস্থাপনার মাঝামাঝি কীভাবে সমালোচনা করে সরকারকে কপুঘাত করা যায়, এটাও একটি গ্রুপ আমরা টকশোতে দেখি। কোনো ছুতো দিয়ে কীভাবে আমরা এটা বড় করে তুলে ধরা, এই একটা গ্রুপ আমাদের আছে। আর আরেকটি কথা হলো সরকারের অব্যবস্থাপনা এখনকার না, আমি যদি আগের কথা, তিনি দুর্নীতির কথা বলছেন, অব্যবস্থাপনার কথা বলছেন, আমাদের দেশের স্বাস্থ্য খাতের যে অর্জন, আমি যদি আশেপাশে সবগুলো কান্ট্রি হিসাব করেন, এটা কেউ কিন্তু তার চাইতে কিন্তু বাংলাদেশের সূচক সব জায়গায় বেশি। তো এই সূচকগুলো আপনি হলো শিশু মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার, আপনি হলো এই যে গড় আয়ু থেকে হলো ভ্যাকসিনেশন বলেন, আপনি অনেকগুলো মুক্ত, আজকে পোলিও মুক্ত, ধনুষ্টকোণ মুক্ত, ফাইলেরিয়া মুক্ত, এই যে অবস্থা, এগুলো তো একদিনে বলে গেল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিসংখ্যানকিতকে বলে দিল এই পরিসংখ্যানগুলো আপনি বাড়িয়ে বাড়িয়ে আনেন, ব্যাপারটা তা না। এটি একটি ব্যবস্থার প্রেক্ষিতে এই রেজাল্টে আসছে, যার কারণে আমাদের পাশের ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেন, আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগের বিরোধী দলীয় প্রধান ছিলেন হলো সোনিয়া গান্ধী বলেন, সকলেই বলছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের মডেল অনেক কিছু আমাদের চেয়ে আগানো। তো কই ভারত, কই আমরা বাংলাদেশ, সেখানে তারা স্বীকার করছে। ল্যান্সেট পত্রিকা, যেটি আন্তর্জাতিক, বারবার বলছে বিশ্বে আর কোনো রেকর্ড নেই অল্প স্বল্প মাত্রা বাজেট দিয়ে এতগুলো সূচকের উন্নয়ন। অতএব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্জনগুলো কীভাবে হয়েছে, আমাদের পরিকল্পনার, আমাদের যিনি সরকার প্রধান, স্বাস্থ্য প্রধান, তারা পরিকল্পনার মাধ্যমে তাদের সাথে স্বাস্থ্য খাতের ডাক্তার, নার্স, কর্মচারী, তাদের কন্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে আমরা এটি অর্জন করেছি। আমাদের এই যে পদ্মা এবং আমাদের যে দুর্নীতি, অবশ্যই দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো, তার মানে এই না যে আমাদের ওই কারণে আমরা আজকে কোভিড ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে, যেটি উনি বলার চেষ্টা করেছে স্বাস্থ্য ব্যবস্থা দেশ ভেঙে পড়ছে, কথাগুলো ঠিক না। আপনি যেমন বলছেন ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভুটান, ভিয়েতনাম, আপনি বিশ্লেষণ করুন, তাদের হলো ইকোনমির কথা চিন্তা করুন, জনসংখ্যার কথা চিন্তা করুন, তাদের এফেক্টের কথা, তাদের মেন্টালিটির স্ট্যাটাসের কথা চিন্তা করুন, সব কিছু চিন্তা করে আপনি নিজেকে যদি জাপানের একটি বাচ্চা, সে যখন স্কুলে প্রথম যায়, সে এই যে কপ এটিকেট আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা শেখাতে হচ্ছে কেন? আমাদের জাপানের সে বাচ্চা 3 বছরের বাচ্চা, সে সেখান থেকে শিখে আসছে। তো তাকে দিয়ে যেটা করা, ভিয়েতনাম, আমি গিয়েছিলাম কিছুদিন আগে ভিয়েতনামে, একটি প্রোগ্রাম দেখছিলাম, আমি যে হোটেলে ছিলাম, ভিয়েতনামের হলো ইয়াং জেনারেশনের জন্য কনসার্ট প্রোগ্রাম। তাদের প্রোগ্রাম হলো 5টা থেকে 8টা, 8টা মানে 8টার 1 সেকেন্ড পর হাজার হাজার ছেলে, একটা নেই, একটা লোক, আমি আমার হোটেলের ছাদ থেকে আমি দেখছিলাম, 8টা মানে 8টার পরে। আমার দেশ কি তাই? তো ঠিক ভিয়েতনামের সাথে তুলনা করলে সেটিও আমাদেরকে ঠিক হবে না। তবে এটাও তো ঠিক, আমাদের দেশের যে অব্যবস্থা, আমি যদি বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি জানতেন না আমাদের এরকম একটি প্যান্ডেমিক আমাদের হতে পারে, ওই COP2 হোক আর XYZ হোক, অনেক সিনেমাই তো অনেক আগে হয়েছে। তা আমাদের ক্ষমতাধর দেশগুলো তাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় মনে ধরে নিলাম কোনো দুর্নীতি নেই, সব কিছুই আছে, তাদের কি ব্যবস্থা আজকে হয়েছে? আজকে আমি শুধু একটা রিপোর্ট দিই, আজকের দিনে বেলজিয়ামের মৃত্যুর হার 16.3%, আজকে হলো ফ্রান্সের হলো 14.9%, আপনি ইতালি বলেন, আপনি হলো UK বলেন, সবগুলো 14-এর উপরে। আমার দেশের মৃত্যুর হার কত? 1.4%, 1.4%। যতগুলো বলুক, আসুক আর না আসুক, আমাদের হলো এটি হলো ডাটা। আমাদের অনেকে হতে পারে অনেকগুলো হলো সন্দেহযুক্ত মারা গেছে। ভারতের আজকে মৃত্যুর হার কত? 3.5। পাকিস্তানের মৃত্যুর হার কত? 2.3%। তো একেবারে আমাদের অব্যবস্থাপনা, আমরা কিছুই পারিনি, এটি ঠিক না। তবে এটিও ঠিক, আমি অবশ্যই স্বীকার করব, আমাদের ভিতরে অনেক দুর্বলতা আছে। আমাদের বলে এই দুর্বলতাটুকু আমাদের কাটাতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্বলতাটুকু কাটাতে না পারবো, কোনো দেশের এইটি একটি ক্রমবর্ধমান অদৃশ্য শক্তির, ধাবমান একটি শক্তির বিরুদ্ধে আপনি যেটি দেখতে পাচ্ছেন না। আমি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটির হাইট 10 ফিট, এটার
প্রস্থ 5 ফিট, আমি কিভাবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করলে আমি 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 যুদ্ধে জয়ী হতে হবে। এটা অদৃশ্য একটি শক্তি, এটা জ্যামিতিক হার মানে না, এটা কীভাবে কার সাথে আমাদের বেড়ে যাচ্ছে। তো ওটা ক্রমবর্ধমান, এটা দুর্নীতি না হলে কি আমার দেশে পিসিআর ল্যাব 200-400 আইনে রেখে দেবে? এটা তো ঠিক না। এই ল্যাবের সাথে অনেক কিছু যুক্ত আছে। এগুলো ধীরে ধীরে আমরা যেমন বলছি মধ্যম আয়ের দেশে আমরা উন্নত করছি, আজকে যাদের সাথে আমরা তুলনা দিচ্ছি সবগুলো হলো উন্নত বিশ্ব। আমরা হলাম লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা গোয়িং টু বি দ্য মিডল ইনকাম কান্ট্রি। অতএব আমরা ওদের সাথে যদি তুলনা করি তাহলে তো তারপরও তাদের যে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা সেই তুলনায় অবশ্যই বাংলাদেশ অনেকটুকু আছে। তারপর আমি তারপরেও স্বীকার করব আমাদের রুগীদের ভোগান্তি হচ্ছে, আমাদের সিস্টেম আছে, আমাদের স্বাস্থ্যে এখন আপনার আইসিইউ আছে, বেড আছে, ডাক্তার আছে, নার্স আছে, কর্মচারী আছে, তারপরও কোনো একটা জায়গায় সুতোর ব্যবস্থাপনায় কোনো একটা জায়গায় আমাদের গ্যাপ আছে। এই গ্যাপটি ফিল আপ করলেই আমাদের লজিস্টিক আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের ব্যবস্থা আছে, কিন্তু এই তারপরও কিছু কিছু অব্যবস্থা না অবশ্যই আছে। সেটি আমাদের দায়িত্ব, যারা যারা এইসব দায়িত্বে আছেন সেই দায়িত্বগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে করা। এখানে যেমন স্বাস্থ্য খাতের একলা সম্ভব না, একটি গোটা 17 কোটি মানুষের জীবন যেমন এখন খুলে দিবে না কেন? এই জুন মাসে বাজেট হবে, এখন আমাদের যারা আমরা স্বাস্থ্য খাতের ম্যানেজার পোস্টে আছি আমাদের কেনাকাটা বলেন অর্থনৈতিক কর্মকাণ্ড জুনের ভিতরে শেষ করতে হবে। এখন যদি অফিস খুলে না দেয় তাহলে আমি কিভাবে সম্ভব? এবং আমার গার্মেন্টসের বাইরের যে অর্থনীতির কথা বলছে মানুষের, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যতই সেফটি নেট আছে, কৃষকদের কথা ভাবছে, একজন রিক্সাওয়ালার কথা ভাবছে, একটা ভ্যানওয়ালার কথা ভাবছে, তাদের খাদ্য সংকট যাতে না হয়, দুর্ভিক্ষ যাতে না হয়, প্রতিটি তিনি হাজার হাজার কোটি টাকার তিনি হলো সেফটি নেট করছে। তারপরও বিশ্বের কোনো দেশ পারেনি, দীর্ঘদিন যাবৎ লকডাউন, বাংলাদেশও পারবে না। এখানেই আমি তার ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তকে আমি স্যালিউট জানাই। একটি কথা, গণসচেতনতা, এটি সম্ভব আমাদের সকল সমস্যার উত্তরণের পথ। জি, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত যেটি বললেন যে আমাদের জনসচেতনতা যেমন সৃষ্টি করতে হবে, তেমনি একটি সরকারের পক্ষ থেকে বলি বা যথাযথ কর্তৃপক্ষ যারা একটি প্রক্রিয়া অনুসরণ করলে যেখানে সংক্রমণ ব্যাধিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তো সেই ধরনের যে সব পদক্ষেপ নেওয়া উচিত আমাদের, বিশেষ করে এত জনবহুল একটি দেশে এই পদক্ষেপগুলো আরও কঠোরতা অবলম্বন করা হচ্ছে। সেটা না করে আমরা দেখলাম যে লকডাউনটা অনেকটা শিথিল হলো, অঘোষিত যে লকডাউন ছিল সেটি শিথিল হলো, এবং বলা হচ্ছে যে আজ আপনি জানেন যে বিএনপি পক্ষ থেকে একটি কথা বলা হয় সবসময় যে লকডাউন তুলে এবং গণপরিবহন খুলে দিয়েছে, যে কারণে হয়তো সংক্রমণ আরও খারাপের দিকে যেতে পারে। এই যে শঙ্কা প্রকাশ করেছে সেটি আসলে কতটা যৌক্তিক? এই শঙ্কার তো যুক্তি নিশ্চয়ই আছে। এখন সমস্যা হলো যে দায়টা আপনি শুধু জনগণের ঘাড়ে দিবেন। আমি যেটা বলছিলাম যে একদিকে জনগণ যেরকম অসচেতন অনেকে, আবার আরেকদিকে সেই জনগণকে পরিচালনার জন্য যে সরকার আছে, দেশকে পরিচালনার জন্য তাদের ভুল সিদ্ধান্ত। সেই জায়গায়ও দাদা একমত হয়েছেন অনেকটা। দাদা যেহেতু সরকারি গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, তো ওই চেয়ারে বসে অনেক কিছু বলা সম্ভব নয় মিডিয়ায়, সেটা আমরা বুঝি, সবাই বোঝেন। সেই সীমাবদ্ধতার মধ্য থেকেও যেটুকু বলছেন আমি ওইটুকুই শুধু বলি যে আমাদের ম্যানেজমেন্টের সুতায় কোথাও একটা গ্যাপ আছে, যেটা দাদা বলেছেন। দেখেন, একটা সুন্দর করে অনেক পুঁতি নিয়ে একটা পুঁতির মালা আপনি গাঁথলেন, এক জায়গা গেঁথে দিলেন, কিন্তু টান মারবেন এক জায়গায় যদি সেটা ছেঁড়া থাকে সুতাটা, গড়গড় করে সব পুঁতি কিন্তু পড়ে যাবে, ভেঙে পড়বে। তাইলে ওই যে একটা জায়গায় সুতায় যে গ্যাপ আছে, যেটা দাদার মতো মানুষ এত বড় দায়িত্বে থেকে তিনিও বুঝতে পারছেন, নিশ্চয়ই সরকারের যারা পরিচালনা আছে তারা এটি কেন বুঝতে পারছে না? 3 মাস 4 মাসও কেন সেই গ্যাপ দূর করা যাবে না? দাদা বলছেন যে আমাদের আইসিইউ আছে, নার্স আছে, ডাক্তার আছে, সব আছে, কিন্তু সেই থাকাতে যদি মানুষের যে সর্বোচ্চ চিকিৎসা সেবা সেটা নিশ্চিত হতো, যদি সেটা থেকে থাকে তাহলে কি একজন চিকিৎসক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তিনি তার মাকে পুরো বিভাগের মধ্যে একটা হসপিটালে ভর্তি করার সুযোগ না পেয়ে দুর্ভাগ্যজনকভাবে ঢাকায় নিয়ে আসতে বাধ্য হয়েছেন। তাহলে 3-3.5 মাস ধরে তো আমরা কোভিড আক্রান্ত শনাক্তই হয়েছে। তারও আগে সেই ডিসেম্বর থেকে যখন পৃথিবীর অনেক দেশে এরকম হলো, তখনই তো আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আমাদের ছাড়বে না। তখন আমাদের অনেক ক্ষমতাধররা বলছেন এটি এই দেশে আসবে না,
আমাদের এয়ারপোর্ট উন্নত রাষ্ট্রের থেকেও প্রোটেক্টেড, আমাদের দেশে যতদিন প্রধানমন্ত্রীর নেতৃত্ব আছে এই বর্তমান প্রধানমন্ত্রীর, ততদিন কোভিড আসতে পারবে না, কত রকম তেল মেরেছেন তারা। কিন্তু যারা বিজ্ঞানভিত্তিক চিন্তা করেন, যারা স্বাস্থ্য সেক্টরে জড়িত, তাদের তো বোঝা দরকার ছিল যে ওই রাজনীতিবিদদের কথায় থামিয়ে রাখার বিষয় না। যেহেতু এই দেশে আসছে, যেহেতু ইউরোপে ছড়িয়েছে, আমেরিকায় ছড়িয়েছে, আমার দেশে আসবে, তাহলে চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিভাগের মধ্যে এই অবস্থা কেন থাকবে যে সেইখানকার বিভাগীয় পরিচালক যিনি চিকিৎসক একজন, তার মাকে ভর্তি করাতে পারবেন না? এসালম গ্রুপ, আমি নাম উল্লেখ করেই বলি, তার পরিচালক মারা গেছেন, সেইটা নিয়ে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, কতটা সত্য জানি না, যে তাকেও প্রপার আইসিইউ সাপোর্ট দেওয়া যায়নি, সেটার একটা ব্যত্যয় আছে বলে শুনেছি, সমালোচনা আছে। একজন অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত সচিব, তার মেয়ে চিকিৎসক এবং তিনি এই কোভিডের যে ইমার্জেন্সি সেবা দেয় সেখানে কাজ করেন, সেই চিকিৎসক সন্তান তার বাবাকে নিয়ে, তিনি কোভিডে আক্রান্ত নন কিন্তু তার একটু উপসর্গ আছে, তিনি কিডনি ডায়ালিসিসের রোগী, তাকে নিয়ে 8টা হসপিটালে ধর্ণা দিতে হয়েছে, অনুরোধ করেও জায়গা পাননি। এই হচ্ছে আমাদের ব্যবস্থা। এখন দাদারা তাদের চেয়ারে বসে সরকারের অনেক কিছুই বলবেন, আমরা স্বাস্থ্য সেক্টরে অনেক কিছু এগিয়েছি, এটা সত্য, আমরা অনেক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়েছি, এটাও সত্য, কিন্তু আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, মানুষকে এইরকম দৈব দুর্বিপাকে বাঁচানোর জন্য যে দরকার, যে মনোবল দরকার, যে চিকিৎসকদের প্রোটেকশনটা শুরু থেকে দিলে তাদের মনোবল যতখানি চাঙ্গা থাকতো, তাদের মধ্যে ভয় ঢুকতো না, একবার ভয় ঢুকে যাওয়ার পরে সেটা দূর করা কিন্তু আবার কঠিন। শুরু থেকেই যদি আপনি প্রোটেকশন, তাদের পিপিই পর্যাপ্ত দিয়ে, সঠিক ব্যবস্থাপনা দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে, হসপিটাল ম্যানেজমেন্ট ঠিক করে, নীতিমালা করে দিয়ে আপনি পরিচালনা করতেন, তাহলে একটা ট্রেন্ড ছিল। তাদেরকে আপনি কিছুই দেন নাই, ডাল তলোয়ার কিছু নেই, বলছেন অদৃশ্য দানবের বিরুদ্ধে যুদ্ধ করো, সেটা ছিল শুরুতে পরিস্থিতি। তখন তারা দেখছে ইউরোপ, আমেরিকায়, সব জায়গায়, ইটালিতে অসংখ্য চিকিৎসক মৃত্যুবরণ করছেন, অসংখ্য নার্স, স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করছেন, তাদের তো কিছু হলেও আছে, আমাদের তো সেই তুলনায় কিছুই নেই, তাহলে আমাদের কি হবে? তারা পিছিয়ে গেলেন, অনেকে ভয় ঢুকে গেল, সেইখান থেকে উত্তরণে টাইম লাগছে। কিন্তু শুরু থেকে যদি সরকার সে ব্যবস্থাপনা নিত, তাহলে এতটা বিপর্যয় হয়তো আসতো না। আর বলেন, আমি একটা জিনিস, একটা উদাহরণ শুধু বলি, হ্যাঁ, আমাদের জীবিকা এবং জীবনের সমন্বয় দরকার আছে, লকডাউন আজীবন রাখা যাবে না, কিন্তু পৃথিবীর কোন দেশ, তার দেশে যখন মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে, তখন লকডাউন তুলে নিয়েছে? এইরকম একটা দেশের এক্সাম্পল দেন। আর একটা বিষয় বলেন, আমি আগেও বলেছি, আপনি জীবিকার জন্য তখন করেন, সেটা এক বিষয়, ঈদের ছুটি আনন্দ করার জন্য, নিজের বাড়িতে মৃত্যুদূত হয়ে বাবা মার কাছে ফেরার জন্য আপনি অ্যালাউ করলেন, আপনি মানুষকে বলে দিলেন যে নিজের গাড়ি থাকলে ব্যক্তিগত গাড়িতে যেতে পারবেন, এবং এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় সারা দেশে ছড়িয়ে দিলেন। এটা কি চিকিৎসক হিসেবে দাদা সমর্থন করবেন? ফলে এই ভুলগুলোর দায় তাদের নিতে হবে, সমালোচনা আমরা করব, এটা তুলে ধরব, যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের বেশ কিছু ভুল হয়ে গেছে, ভবিষ্যতে যাতে আর ভুল না করি, কারণ এই ভাইরাস দল মত ধর্ম বর্ণ দেখে ধরবে না, এই যমদূত যে কাউকে ধরতে পারে। এই সমালোচনা শুধু কারো বিরুদ্ধে নয়, সমগ্র দেশবাসীকে বাঁচানোর জন্য এই সমালোচনাটা যৌক্তিকভাবে আমি জেনে বুঝে করি। যে প্রথমে যেটা বলছিলেন যে সক্ষমতার বিষয়টি, বাংলাদেশের জনসংখ্যার তুলনায় যে স্বাস্থ্য খাতের যে অবকাঠামোর সুযোগ সুবিধা যেটি তৈরি করা হয়েছে, সেই সক্ষমতা দিয়ে কি আসলে যদি মানুষ সচেতন না হয়, তাহলে কি সম্ভব এটা মোকাবেলা করা? সেটা মানুষের সচেতনতা লাগবে, সেটা বলছি, কিন্তু মানুষের সচেতনতাও তো একদিনে হঠাৎ আসে না, এটাও তো স্বাস্থ্য ব্যবস্থারই একটা বিষয়, এটা সরকারের পরিকল্পনার বিষয়। আপনার প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা, সব কিছুর মধ্যে স্বাস্থ্য সচেতনতার যেই বিষয়গুলি যেইভাবে আনা উচিত ছিল, গণমাধ্যমে যেইভাবে প্রচার হওয়া দরকার ছিল, সরকারের বিভিন্ন পরিকল্পনা যেইভাবে দরকার ছিল, এই যেসব জাতি, জাপানের উদাহরণ দাদা দিলেন, তারা কি হঠাৎ করে কোভিড আসলো আর সচেতন হয়ে গেল? তাহলে আমরা আমাদের এই জাতিকে 50 বছরে, স্বাধীনতার 50 বছরেও সচেতন করার মতো সেই পর্যাপ্ত লেভেলের কর্মসূচি কি নিয়েছি? আমরা এর দায় কি জনগণের উপরে দিব? তাদেরকে যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন অভ্যস্ত হওয়া। আর একটা হচ্ছে যে অর্থনীতির বিষয়েও দাদা বলছেন অনেক কিছু, যেসব দেশ অর্থনীতিতে উন্নত তারা তো করছে, তাহলে আমরা এতদিন কেন শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কত দেশের সঙ্গে তুলনা দিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগতাম? আর কেরালার অর্থনীতি তো আমাদের থেকে অনেক ছোট, তাদের থেকে অনেক গুণ বেশি অর্থনীতির দেশ আমরা,
কেরালা পাচ্ছে কি করে? আলাদা রাষ্ট্র না, কিন্তু তাদের রাজ্যের একটা বাজেট আছে দাদা। দাদা আমি বলি, আমি একটু বলি, কেরালার রাজ্য তাদের নিজস্ব একটা বাজেট আছে। তারা কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে কাজ করছে না, তাদের সাহায্য নিয়ে কাজ করছে না। কেরালা সরকার তাদের নীতিমালা দিয়ে মোকাবেলা করছে। ডেব বা বিএনপি কে বলেন এরকম একটা মডেল তৈরি করে বাংলাদেশে দেখিয়ে দেন, এলো ডেব বিএনপি আমরা এটি করেছি, আমরা একটা মডেল করেছি, সরকার আমাদেরকে ফলো করে। আমি বিনয়ের সঙ্গে বলি যে আপনাদের এই একটা বিষয়ে কোনো একটা আলোচনা হলে, আমি দেশের একজন নাগরিক, আমি কিন্তু একবারও আওয়ামী লীগ বলিনি, আমি কিন্তু একবারও বিএনপি ডেব সাচিব বলিনি। আপনি কেন এর মধ্যে বিএনপি সাচিব ডেব এগুলো আনছেন? আমি দেশের একজন নাগরিক, আমার এই নাগরিকদের এই রাষ্ট্র পরিচালনার জন্য আমার একটা সরকার আছে। কে মডেল সরকার করবে, এটা কি সাচিব চাইলেই করতে পারবে? আওয়ামী লীগ চাইলেই করতে পারবে? এটি করতে হয় সরকারকে। আপনি আলোচনাটা অন্যদিকে নিয়ে রাজনৈতিক কালার দিচ্ছেন, এটি ঠিক না দাদা। আমি একজন নাগরিক, আমার দাবি এই সরকারের কাছে, আমি কিন্তু দাবিগুলি সরকারের কাছে বলছি, আমি তার পদক্ষেপ নিয়ে বলছি। আমি আওয়ামী লীগের কাছে কোনো দাবি করছি না, আমি সাচিবের কাছে দাবি করছি। আপনি বলতে চাচ্ছেন হাত দিলে আগুনে হাত পুড়বে, হ্যাঁ জনগণ হাত পুড়বে, সরকার তুমি এখন মালিম লাগাও। না না, আমি জানি আগে সচেতন করতে হবে কেন আমি দাদা, জনগণের উপর সব দায় চাপেন না, মানুষকে আগে বলতে হবে না সরকার তুমি বলতে হবে এখানে হাত দিলে হাত পড়ে। একটা শিশুকে আমরা বলি যে এখানে হাত দিলে আগুনে হাত দিলে হাত পড়ে, তখনই আস্তে আস্তে সে দেয় না, একদিনে হঠাৎ করে সে ইয়ে করে না। একটা শিশু আগুনে ঝাঁপিয়ে পড়ে তো তাকে শিখাতে হয়। জনগণকে বারবার বলে বলে স্বাস্থ্য সচেতন করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব, চিকিৎসকদের দায়িত্ব। শুধু জনগণের উপর দায়িত্ব ছেড়ে দিলে হয় না। মশার কামড়ে মানুষ মরবে, আপনি বলবেন যে মশার কামড়ে মানুষ মরবে, মানুষ কেন মশারি টানায় না, সচেতন হয় না? তাহলে সিটি কর্পোরেশন মশা মারে না, সেই দায় তাদের আপনি দিবেন না? পরিচালকদের আগে দায়িত্ব নিতে হয়। ব্যক্তি পর্যায়ের দায় আর ইনস্টিটিউশনের দায়, এর মধ্যে পার্থক্য আছে। পরিচালকদের দায় অবশ্যই অনেক বেশি। ডক্টর সায়ন্ত, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি ডাক্তার সায়ন্ত বললেন যে আমরা উন্নয়নের কথা বলেছি বা উন্নত অনেক দেশের কথাও বলি তুলনামূলকভাবে, কিন্তু করোনা মোকাবেলার ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতা নেই বা আমরা সেই ধরনের কথা বলি না যে করোনা নিয়ে আমরা যে বিপর্যস্ত অবস্থা। কিন্তু এখান থেকে উত্তরণের উপায় কি, মানুষকে রক্ষা করার ক্ষেত্রে কি ধরনের? ধন্যবাদ। তো এখানে যেটি হলো বলা হচ্ছে যে হলো উত্তরণের পথ, আসলে আমরা আবার একই জায়গায় আসতে হয়। আমি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি, আমরা এখান থেকে আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে, তাদের যে ভোগান্তি আমাদের দেশের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি সিট পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত 4-5 দিন, বারান্দায় বসে থাকতে হবে, তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন। এরকম আপনি তাদেরও সিনারিও যদি দেখেন, এই পর্যন্ত তাদের প্রায় হলো 70,000-এর মতো ওয়ার্কার আক্রান্ত হয়েছে, শুধু আমাদের হলো ডাক্তার, নার্স, কর্মচারী। তার মধ্যে প্রায় 1200 জন হলো, প্রায় হলো 1,500-এর কাছাকাছি হলো ডাক্তার আক্রান্ত, এবং তাদের মৃত্যুর সংখ্যাও কিন্তু কম না। এটা আসে, আমি বারবার যেটি বলছি, এটা এমন একটি অদৃশ্য শক্তি, এর বিরুদ্ধে একেবারে যার কোনো আকার নেই, আকৃতি নেই, ভেরি টাফ। যিনি আজকে বলছেন, বলা খুব সহজ, করা খুব টাফ। এখন আমার সরকার ঠিক আছে, 2-1টি ভুল তো অবশ্যই করছে, কারণ এই অভিজ্ঞতা যেমন আমাদের নেই, বিশ্বের কোনো দেশেরই নেই, কোনো সরকার প্রধানেরও নেই। আমরা আমাদের ইচ্ছা আছে কিনা, সৎ ইচ্ছা, আমি করছি কিনা, করার চেষ্টা করছি কিনা, সক্ষমতা বাড়াচ্ছে কিনা, আমি মনে করি প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের যে যারা সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন তা পালন করছেন। কিন্তু প্রশ্নটা হলো ভোগান্তি কমছে কিনা। আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক কমেছে, আমরা এখনও কিন্তু পুরোপুরি ভোগান্তি কমেনি। আমরা যেটি আগেও আমরা আলোচনা করেছিলাম, আমাদের প্রথমে আমরা কোয়ারেন্টাইন শব্দ কি বুঝতাম না, আমরা আইসোলেশন আমরা বুঝতাম না, পিপিই কি আমরা বুঝতাম না, পিসিআর ল্যাব কি আমরা বুঝতাম না, আমরা লকডাউন কি বুঝতাম না, আমরা এখন বুঝি। আমরা বুঝে ঠেকে আমরা এগুলো সমাধান। আমরা প্রথমে আসবো না যে কোয়ারেন্টাইন মডেল, এটা একটা কোনো মডেলেই ছিল না।
এটা আমরা এই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমাদের ভুল ত্রুটি হয়েছে। যার কারণে এটা আমরা পরবর্তীতে আমরা এই যে কোয়ারেন্টাইন বুঝছি, আইসোলেশন বুঝছি, আমরা পিসিআর ল্যাব একটি দিয়ে সম্ভব না, আমরা এখানে টকশোতে অনেকে বলেছে সেটির আজকে সক্ষমতা অনেক বেড়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা ভেন্টিলেটর কম ছিল, সেটি আমরা সক্ষমতা বেড়েছি। আমাদের বলা হয়েছিল হলো শুধু হাসপাতাল না, অন্য কোনো জায়গা করা হোক, আমরা বসুন্ধরার মতো জায়গায় করেছি, আমরা সিটি কর্পোরেশনের হাসপাতালে করছি। তারপর বলা হলো যে কোভিড আলাদা করা হোক, নন কোভিড আলাদা করা হোক, আমরা কোভিড ডেডিকেটেড হাসপাতাল করেছি। পরবর্তীতে থেকে শিখছি শুধু কুয়েত মৈত্রীর মতো, কুয়েত বাংলাদেশ মৈত্রীর যে হাসপাতালে ওইটা কোনো জেনারেল হসপিটাল না, যার কারণে আমাদের অনেক ধরনের মাল্টিডিসিপ্লিনারি রোগীগুলোকে আমাদের সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমাদের চিন্তা আসলো আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে আমাদেরকে কোভিডে করতে হবে। সেই অনুযায়ী আমরা কুর্মিটোলায় করলাম, মুগদায় করলাম, ঢাকা মেডিকেলে করলাম। অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি, যদি এখন কিডনির প্রবলেম কোভিড, গাইনির প্রবলেম কোভিড, হার্টের প্রবলেম কোভিড, তখন আমরা ওগুলোকে আমরা করলাম। ওগুলো করার পরও আমাদের এখন যেটি বোধ হয়েছে আমাদের সংখ্যা আরও বাড়ছে। আমরা এখন প্রতি হাসপাতালকে বলছি এটা কোভিড এবং নন কোভিড। তো আমরা প্রবলেম বেস, আমরা থেমে নেই, আমরা কাজ করছি, চেষ্টা করছি। আর সব দায়, আরেকটি কথা হলো ওনার না, সবাই আমাদের একটা চেষ্টা করে এই দায়গুলো এসে পড়ে একজন চিকিৎসকের কাছে। আসলে চিকিৎসকের দায় না। চিকিৎসক কি সে নিজে মাস্ক পরে বসে আছে? চিকিৎসক কি সে আইসিইউতে নিজেই ঘুমিয়ে আছে, আইসিইউটা ব্লক করে দিয়ে আছে? চিকিৎসক কি ওই বিছানায় শুয়ে আছে, বা নার্স কি শুয়ে আছে সে ব্লক করে দিয়ে রেখেছে? সব দায় কিন্তু চিকিৎসকের ঘাড়ে পড়ছে। কিন্তু আসলে আমাদের এইটি হলো একটি, আমি যে এইটি আমাদের কোনো আগের কোনো অভিজ্ঞতা ছিল না। প্রবলেম হচ্ছে আমরা সলভ করছি, আমরা চেষ্টা করছি। আর সরকার প্রধান যেটি করছে, একটি কোভিড যখন মহামারী হয় এটির সাথে অনেক কিছু জড়িত। ওই যেটি বলা হচ্ছে জীবিকার প্রশ্ন আছে, আমার লকডাউনের প্রশ্ন হয়েছে, সাধারণ ছুটির প্রশ্ন হচ্ছে, শিক্ষার একটি বিষয় আছে, কৃষির একটি বিষয় আছে, আমার হলো বাইরের গার্মেন্টসের যেটা আমাদের যে এটার একটা বিষয় আছে, রেমিটেন্সের একটি বিষয় আছে, আমার হলো অর্থনীতির একটি বিষয় আছে, ভবিষ্যতে আমাদের হলো পোভার্টির একটি বিষয় আছে, আমাদের সব সূচক কমে যাওয়ার একটা বিষয় আছে। সব কিছু মিলে সরকার শুধু একটি মহামারী নিয়ে আছে তা না, এবং সেই প্রতিটি প্ল্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অ্যাড্রেস করেছেন। এখন যদি বলা হচ্ছে 187 কোটি টাকা তিনি ইয়ে দিয়েছে, এটার নাম কি, আমাদের প্রণোদনা দিয়েছে এখন, বা ত্রাণ দিচ্ছে। ত্রাণ দিতে গিয়ে দুই একজন চেয়ারম্যান যদি কোনো দুর্নীতির আশ্রয় নেয়, এটা তাহলে পুরো ত্রাণ দেওয়ার যে সরকার যে অ্যাটিটিউড, যে পরিকল্পনা, টাকা দেওয়া, সব ধ্বংস হয়ে গেল। আমি এই সমালোচনা করলে কি সব শেষ যাবে? আমি ওইটিকে বিএনপি, ওইটিকে জামাত, ওইটিকে আওয়ামী লীগ আমি চিনি না। সে দুর্নীতিবাজ, তাকে আমি চিহ্নিত করবো। আমার সিস্টেমটাকে আমার কৃষির জন্য কৃষকের কোথায় একজন মাননীয় প্রধানমন্ত্রী এক জেলা থেকে আরেক জায়গায় সে ধান কাটার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। তো এইরকম ব্যবস্থাপনা কোন দেশের কোন সরকার করবে? আবার শিক্ষার জন্য সংসদ টিভিকে দিয়েছে অনলাইনের মাধ্যমে, কিন্তু ওদেরকে সাধারণ ছুটি দিয়েছে। অভিভাবক সহ কক্সবাজারে চলে গেলাম, সরকারের কি করার আছে? ডক্টর সায়ন্তর মতো কত হলো, কক্সবাজারে গেলে তার গলা টিপে ডুবিয়ে মারা হোক, নাহলে ক্রস ফরে মারা হোক। তা তো না ভাই, আমরা আমাদের চেষ্টা করছি, আমরা যতটুকু পারার চেষ্টা করছি। তারপর আমরা কখনো স্বীকার করে নেই, আমাদের সরকারও স্বীকার করে নেই, আমরাও কখনো যারা পরিচালকের দায়িত্বে আছি ব্যবস্থা, আমরা বলি নেই আমরা শতভাগ আমরা সাকসেসফুল। আমরা চেষ্টা করছি, আমাদের এখনো আমরা বলছি অনেকগুলো ঘাটতি আছে। এই ঘাটতিগুলো অবস্থার কি পরিবর্তন হয়েছে? অবশ্যই আমি মনে করি স্বাস্থ্য খাতের অনেকগুলো অবস্থার পরিবর্তন হয়েছে। তবেও আমি প্রথমেই যেটা দিয়ে স্বীকার করেছিলাম, আমাদের যে দৌড়টা, আমরা কিন্তু থেমে নেই। আমরা বলেছি এতগুলো আমার আইসিইউ আমি ব্যবস্থা করেছি, কিন্তু এর চেয়ে তো আর এখন বেশি প্রয়োজন হচ্ছে। আমরা এতগুলো ডায়ালাইসিসের ব্যবস্থা করেছি, এখন আরও বেশি দরকার হচ্ছে ডায়ালাইসিস মেশিনের। আমরা প্রথমে হলো কোভিড করেছি, আবার নন কোভিড করেছি, এখন বলো যে কোভিড নন কোভিড করছি। এটি দেওয়ার পরও আমরা সামাল দিতে পারবো কিনা আমরা জানি না। আমার ব্যক্তিগত বিশ্বাস আমরা জুনের মাঝামাঝি বা একটু পরেই আমরা 1 লাখ ছাড়িয়ে যাব। তো সেই ক্ষেত্রে মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগুলো বৃদ্ধি করতে হবে। আমরা একসময় এখানেই বলেছিলাম গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন করান, সেই থিওরিও কিন্তু এখন প্রায় শেষের পথে।
এখন শুধু রেড জোন, এখন আজকে আমাদের আজকেই সিদ্ধান্ত হচ্ছে আজকে যে ধরনের- এখন সবগুলোই কিন্তু হলো এখন রেড জোন, এখন হলো ইয়েলো জোন হয়ে গ্রিন জোন, এখন ইয়েলো জোন হয়ে গেছে, ইয়েলো জোন এখন গ্রিন জোন হয়ে গেছে। আজকের দিনের আমি হিসাব করছিলাম আমাদের 3টা ডিস্ট্রিক্ট এখন হলো 2000-এর অধিক, আমাদের হলো ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, 2000-এর অধিক আমরা আক্রান্ত। প্রায় 7টা ডিস্ট্রিক্ট হলো 400 থেকে 1000 আক্রান্ত, প্রায় 21টা ডিস্ট্রিক্ট 300 থেকে 100 জন আক্রান্ত, প্রায় 13টা ডিস্ট্রিক্ট 100 থেকে 50 জন আক্রান্ত, 50-এর নিচে আছে 20টা ডিস্ট্রিক্ট। তার মানে কোনোটাই তো 64 ডিস্ট্রিক্ট আমরা কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এখানে সকলকে আমাদের এগিয়ে আসতে হবে। সরকারের কোনো জায়গায় মানে আমি মনে করি যাদের দায়িত্বের কোনো গাফিলতা নেই, যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি কেউ আমরা সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করছি না। আমি মনে করি এই জায়গায় আমাদের আরও একটু করা নজরদারি হওয়া উচিত। এবং আমার একটি ব্যক্তিগত লকডাউন নিশ্চয়ই আমি খুলে দিতে হবে, বাজেটের জন্য আসতে হবে, জুনের বাজেট আমার অর্থনৈতিক কর্মকাণ্ড এই জুন মাসের মধ্যেই শেষ করতে হবে, খুলে দিতে হবে। প্রয়োজনে সরকার যারা মাস্ক পরছে না, যারা স্বাস্থ্যবিধি মানছে না, আমাদের 2018 সালের সংক্রামক ব্যাধি আইন আছে, ওইটির প্রয়োগ করুন। প্রয়োজনে আরও যদি সংসদ খুলে দিচ্ছে 10 তারিখ সীমিত আকারে, সেখানে প্রয়োজন হলে এই বিধি মানার জন্য আরও নতুন আইন আপনারা সংযোজন করুন, তাহলেই আমাদের গণসচেতনতার জায়গায় আরও জোরদার হবে। অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সায়ন্ত, যেটি উত্তম কুমার বড়ুয়া বললেন, সরকারের নানামুখী পদক্ষেপ, করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ এবং বাস্তবতা, সেটা কি এক, বা বাস্তবতা কি বলে? সেটাই আমরা এতক্ষণ ধরে তাই আলোচনা করছিলাম। দাদার যে ইচ্ছাটা সেটা নিঃসন্দেহে ভালো, যে আমাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। সরকার তো তারা যেহেতু সরকারের দায়িত্বে আছে, চেষ্টা তো তাদের থাকবেই, কিন্তু সেই চেষ্টার মধ্যে অনেকগুলো ভুল ওই অনেকগুলো চেষ্টাকে, একটা ভুল অনেকগুলো চেষ্টাকে নস্যাৎ করে দেয়। সেই ভুলগুলো কি? এই ভুলগুলো কি? ধরেন যে প্রথমত হইলো যে আমরা কথায় কথায় যে ইউএসএ ইটালিদের সঙ্গে তুলনা দিচ্ছেন, এই ইউএসএর সঙ্গে আমরা তুলনাযোগ্য না, না অর্থনীতিতে, না শিক্ষায়, না শক্তিতে, না স্বাস্থ্য ব্যবস্থায়। এমনকি কোভিডে ওদের এখানে 2000-2500 মৃত্যু হচ্ছে। যখন এই অবস্থায় যাওয়ার পরে যেই চিত্র, সেটি বলছেন দাদা, যে হসপিটালে ভর্তি হতে অপেক্ষা করতে হচ্ছে। আমার দেশে যেই কোভিডের এখন যেই পরিস্থিতি, মৃত্যুর যেই হার, আমার যে অর্থনীতি, তার সমকক্ষ যেই দেশগুলা, সেইগুলো দেশগুলির মধ্যে একটা দেশ দেখান যেখানে রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে গিয়ে পথে মারা যায়, এরকম দেখান। আমার পাশের দেশ ভারতে তো লকডাউন তুলে নেয়নি, তাদেরও তো বাজেট আছে, তারা তো লকডাউন ঠিকই বৃদ্ধি করেছে, সময়সীমা বৃদ্ধি করেছে। আমার এখানে দেখেন যে যেখানে আপনার সুবিধা আরও বাড়াতে হবে, আজকে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা কোভিড টেস্টের যে একটা সেন্টার ছিল, ল্যাব ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? তারা বলছে তাদের ওইখানের যে স্বেচ্ছাসেবীরা কাজ করে, তাদের কিছু প্রণোদনা, তাদের কিছু লজিস্টিক সব মিলিয়ে টিলিয়ে মাসে 10 লাখ টাকার মতো খরচ হয়। তারা স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি সবার বরাবর চিঠি দিয়েছেন আগে থাকতেই, যে তাদের যদি সহযোগিতা দেওয়া না হয় তাহলে 31 মের পরে তারা চালাতে পারবেন না। তারা কারো কাছ থেকে কোনো রেসপন্স পাননি, আজকে বন্ধ করে দিয়েছে। এটা কি সরকারের উদ্যোগের এবং রেসপন্স বাড়ানোর কোনো নমুনা বহন করে? এতে মানুষের মধ্যে রং মেসেজ যায়। অনেকগুলি বাড়িয়েছে, কিন্তু এটা বন্ধ হলো কেন? এই যে একটা বন্ধ হলো, এটা কিন্তু একটা নেগেটিভ একটা রেসপন্স মানুষের মধ্যে যায়, যে সরকার তাহলে যা বলছে আর কাজে কি ভুল করছে। আপনি বলেন সরকার অনেক ত্রাণ দিচ্ছে, ভালো, ত্রাণ তো দেওয়াই তাদের কাজ। সরকার ত্রাণ দিবে, সেই টাকাটা মানুষের প্রাপ্য। সেটা কিন্তু সরকার বলতে কি, এটা কোনো দলের টাকা না, এটা তো আমার আপনার সবার ট্যাক্সের টাকা, সবার জমানো টাকা সরকারের কাছে। তারা আমাদের পরিচালনার দায়িত্বে আছে, তারা এটা ওয়েল ডিস্ট্রিবিউশন করবে। সেই ডিস্ট্রিবিউশনের দায়িত্বতে আমি শেষ করি দাদা, শেষ করি, সেই হ্যাঁ সেইটাও পাঠিয়ে দিয়েছেন, ওইটা অন্য বিষয়, ওই পরিসংখ্যানও দিতে পারবো যে কত পাঠিয়েছেন সেই পত্রিকার রিপোর্টগুলিতে। শুধু টাকা পাচারে যে শীর্ষে হয়েছেন কত কয়েকবার, সেটাও বলবো। ওইদিকে যেন না দাদা প্লিজ, আমরা আমাদের আলোচনায় থাকি। যে যেইখানে আপনার যে পরিচালনাটা ঠিকভাবে শুধু করবেন, 10 টাকা সের চাল বিক্রি করছিল সরকার, গরিব দরিদ্র মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ এরা কিনে খাচ্ছিল অনেকে। সেটা বলছেন কয়েকজন চেয়ারম্যান চুরি করলো, আর তার দায় সবার না। তাদের বিচার করতেন এবং প্রক্রিয়া অব্যাহত রাখতেন, তাহলে সেটা ছিল সক্ষমতা। আপনি তাদের বিচারও করলেন না বা করতে পারলেন না, উপরন্তু কি করলেন, সেই প্রক্রিয়াটা বন্ধ করে দিলেন। এমপির বিচার করতে, কতজন মন্ত্রীর বিচার করতে, আপনার সরকার কতজন করছে? আই রেসপেক্ট ইউ, আপনি আমাকে একটু বলতে দেন যে সেইখানে ওই 10 টাকা চালের দেওয়ার যে বিক্রির প্রক্রিয়া
প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হলো। কেন বন্ধ করলো? বললো আমরা অন্য পদ্ধতিতে যাব। কি পদ্ধতি? ডিজিটাল পদ্ধতিতে আমাদের প্রধানমন্ত্রী দরিদ্র জনগোষ্ঠীকে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে উপহার দিবেন। এটার নাম ছিল কি ঈদ উপহার। ঈদ গেছে কতদিন আগে? ঈদের আগে মাত্র আমার জানা মতে সংবাদ মাধ্যমে যে আসছে 7.5 লাখের বেশি মানুষকে দিতে পারেনি। এর বেশি দিতে পারলে দাদা যদি জানেন বলতে পারেন। আর ওই সময় এই তালিকা কারেকশন করতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 10 লাখের উপরে বাতিল হয়ে গেছে এই নানান রকমের অসদুপায় অবলম্বনের কারণে। এবং বাকি প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে এবং কতদিনে এই মানুষ দরিদ্র জনগোষ্ঠী পাবে? 2,500 টাকা মাত্র। সেটা প্রকল্প অনেক বড় ছিল, ভালো উদ্যোগ ছিল, কিন্তু সেখানেও ফেল করলেন। তাহলে একটা রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত তারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় এরকম আমার রোগীদের ভোগান্তি সেটা 3 মাস 4 মাসে নিরসন করতে পারে না। তারা দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ দিতে পারে না। তাদের প্রত্যেকটা স্টেপ নেয়। প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে, আগ্রহ আছে, তিনি চেষ্টা করেন, কিন্তু তার সোলজাররা বিকল, এটাই মনে হয় আমার। তিনি এক পর্যায়ে এমন হয় যে রাজনীতিবিদদের উপর আস্থা না রাখতে পেরেই আমার ধারণা, অনেকে বলছেন এরকম, যে 64 জেলায় ত্রাণ মনিটরের দায়িত্ব দিতে হয় সচিবদের। কেন? একটা দেশে রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে সেখানে রাজনীতিবিদরাই হচ্ছে সেই দেশের শক্তি। সেইখানে যদি আপনি সমস্ত কিছুতে শুরু থেকে বিভিন্ন দলের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে, সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে, প্রশাসনের ব্যক্তিদের নিয়ে লোকালি ওয়ার্ড পর্যায়ে কমিটি করে আপনি যদি তালিকা করতেন, তাহলে এই রকম ভুল ভ্রান্তি চুরি এইসব তো হতে পারতো না। চেক অ্যান্ড ব্যালেন্স হতো, কারণ প্রত্যেকে দেখতো তালিকায় কার নাম যাচ্ছে। একদলীয় যাচ্ছে, ধনী বা যারা সম্পদশালী তাদের নাম যাচ্ছে, না প্রকৃত অর্থে যারা প্রাপ্য, দল মত নির্বিশেষে যারা প্রাপ্য তাদের নাম যাচ্ছে। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু তৈরি হয় এরকম কমিটি হলে। সরকার তারা সব কিছুই মনে করে তাদের একক হাতে একাই করবেন, একাই খাবেন, একাই সব, তাতে করে সব ব্লান্ডার হয়েছে অনেক কিছু। কিন্তু যা হওয়ার হয়েছে, আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, যা ভুলভ্রান্তি হয়েছে এগুলো আমরা বলছি কারেকশনের জন্য। যদি মনে করেন যে সমালোচনা করছি এর কোথাও কোথাও সত্যতা আছে, আপনারা মনে করেন, যাচাই করেন, তাহলে সেইখান থেকে উত্তরণের জন্য ভবিষ্যতে এ দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই অসুস্থ মানুষকে চিকিৎসা দেবার জন্য, এই করোনার যে বিস্তার রোধ করবার জন্য যা করণীয় নতুন করে হলো সে উদ্যোগ নেন। এটাই আমার চাওয়া। আপনি যেটি বললেন যে রাজনীতিবিদদের সম্পৃক্ত করার কথা বললেন, যে রাজনীতিবিদদের আসলেই তো রাজনীতিবিদদের ওইভাবে কোনো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তারা ছিলেন না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ঘাটতির কারণেই কি এই ব্যবস্থাপনা এইসব সমন্বয়? আসলে দেখেন, একটা দেশে যদি গণতান্ত্রিক সরকার থাকে, একটা রাজনৈতিক সরকার যদি ঠিক ওইভাবে থাকে, তাহলে তারা কি করে? বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলিতে দেখেন ক্রাইসিসের সময় তারা সর্বদলীয় মিটিং ডাকে, পরামর্শ নেয়, মতামত নেয়, কিংবা সেটা নেওয়ার পরিস্থিতি না থাকলেও এই যেটা আমি বললাম, ধরেন একটা ওয়ার্ডে যদি আওয়ামী লীগের লোক থাকবে, সেখানে বিএনপি, জাতীয় পার্টি, বাম, সিপিবি বা বাম জোট যারা আছে থাকবে, স্থানীয় অরাজনৈতিক সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদের রাখতেন, প্রশাসনের লোক রাখতেন, এবং সেখানে যদি তালিকাটা করতেন যে এই ওয়ার্ড থেকে এতজনের তালিকা যাবে প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার জন্য, 2,500 করে পাবেন, সেই তালিকাটা তারা সবাই দেখতেন। তাহলে সেই তালিকায় যদি আওয়ামী লীগের কোনো সম্পদশালী নেতার স্ত্রী, সন্তান, অমক তমক সবার নাম দিতেন, তাহলে আরেকজনে প্রতিবাদ করতো, বিএনপির কেউ দিলে আওয়ামী লীগের এরা প্রতিবাদ করতো, একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতো, সঠিক তালিকা হতো, এই ভুল হতো না, সবাই টাকাটা পেত। ত্রাণ দেওয়ার ক্ষেত্র তাই, 10 টাকা সের চালের ক্ষেত্র তাই, বিভিন্ন এই করোনা বিস্তার রোধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেগুলো তো তাই। এই দোকান খুলে দেওয়া, পরিবহনে এই যে এখন 60% ভাড়া বাড়িয়ে দেওয়া হলো, আরে এই সময় মানুষের আয় নেই, তাদের ইনকাম নেই, মানুষ খাবে কোত্থেকে সেই চিন্তায়, সেই সময় আপনি পরিবহনে 60% ভাড়া বাড়িয়ে দিলেন। দরকার হলো এটা যদি পরিবহন মালিকরা যদি দায়ী, তাদের এই সময় যদি তারা এটা ডোনেশন হিসেবেও ধরে নেয় যে আমরা অর্ধেক যাত্রী পরিবহন করব কিন্তু আগের ভাড়াই নিব, যদি সেটা তারা অক্ষম হয়, মনে করে আর্থিকভাবে পারছে না, তাহলে সরকার প্রয়োজন হলেও এখানে ভর্তুকি দিবে। কিন্তু যেই সাধারণ মানুষ যারা পাবলিক বাসে চড়ে তাদের উপর আপনি 60% ভাড়া বাড়ানোর সেই চাপ আবার যে তুলে দিলেন, তারা কোত্থেকে দিবে? তাদের কি সরকার প্রণোদনা দিচ্ছে কত টাকা? তাদের পকেটে কত টাকা পৌঁছাচ্ছে যে তাদের থেকে আপনি 60% বেশি ভাড়া তুলে আনবেন? এই সব সিদ্ধান্ত যারা নিচ্ছেন এগুলি মোটেই গণমুখী সিদ্ধান্ত। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।